প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমি ছোট গল্প নিয়ে আলোচনা করছিলাম। বাংলা ছোট গল্পের জন্ম কার হাত ধরে হয়েছিল এবং কি কি লক্ষণ বা বৈশিষ্ট্য ছোট গল্পের সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। 1873 থেকে 1932 হচ্ছে ওনার সময়সীমা। গল্প শুনতে বা পড়তে আমরা তো সবাই ভালোবাসি। কেউ হাসির গল্প, কেউ রোম্যান্টিক প্রেমের গল্প, কেউ বা ভূতের গল্প, কেউ গোয়েন্দা কাহিনী আমরা পড়ে থাকি। কিন্তু সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে যখন তোমরা কোনো গল্প পড়বে তখন তোমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। যেমন যে গল্পকারের গল্প তোমরা পড়ছো তার আবির্ভাব সময়, তিনি যে সময়ে গল্প লিখেছিলেন সেই সময়ে তখনকার চারপাশের সমাজ কীরকম ছিল, তারপর সেই গল্পের মধ্যে দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, কোনো সামাজিক সমস্যাকে তুলে ধরেছেন নাকি কোনো চরিত্রের কেন্দ্রিক গল্প কিংবা হাস্য বা কৌতুকময় গল্প, তার মধ্যে কি শুধুই হাস্য বা কৌতুকময় নাকি তার মধ্যে দিয়ে কোনো ব্যঙ্গ বা শ্লেষকে তিনি তুলে ধরেছেন, এইগুলো মাথায় রাখতে হবে। গল্পের নামকরণ, তারপর গল্পের যে মূল চরিত্র তাদের মনোবিশ্লেষণ, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আলোচনা শুরু করছি। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা ছোট গল্প সাহিত্যের একজন দক্ষ রূপকার। বাংলার মপাসা বলা হতো থাকে। খানেকেরও বেশি ছোট গল্পের রচয়িতা। রবীন্দ্র শরৎ যুগে নিজের যথাযোগ্য স্থান তিনি অর্জন করে নিয়েছিলেন। রবীন্দ্র জীবনীকার হিসাবেও কিন্তু তার পরিচিতি ছিল। তার প্রথম গল্প হচ্ছে কুড়ানো মেয়ে। রসময়ী রসিকতা, আদরিণী, দেবী, কাশীবাসিনী, ফুলের মূল্য, প্রণয় পরিণাম, বলবান জামাতা, পোস্টমাস্টার, বিবাহের বিজ্ঞাপন, খোকার কাণ্ড, বিয়ে পাশ কয়েদি, মাতৃহীন, এগুলো তার উল্লেখযোগ্য গল্প। নিষিদ্ধ ফল, দেবী, এগুলো আদরিণী, এগুলো তার উল্লেখযোগ্য গল্প। নবকথা, ষোড়শী, দেশি ও বিলাতি, গল্পাঞ্জলি তার উল্লেখযোগ্য গল্প সংকলন। নবকথা 1899, ষোড়শী 1906, দেশি ও বিলাতি 1909, গল্পাঞ্জলি 1913। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প যখন তোমরা পড়বে তখন তোমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে তার গল্প বিবৃত হয়েছে সরস ভঙ্গিতে, সহজ জীবন রসের গল্প, নেই কোনো গভীর তাৎপর্য বা জীবন জিজ্ঞাসা। তার ছোট গল্পে বিচিত্র ঘটনার চমৎকারিত্ব লক্ষ্য করা যায়। গল্পগুলি প্রত্যক্ষ জগতের বাস্তব উপাদানে সমৃদ্ধ। মোপাসার মতো তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি প্রভাত কুমারের গল্পে না থাকলেও প্রসাদ গুণের মাধুর্যে তার রচনা অদ্বিতীয়। আর তিনি রবীন্দ্র সমসাময়িক হলেও রবীন্দ্রনাথ থেকে তার গল্প কিন্তু স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। সমালোচক জগদীশ ভট্টাচার্যের মতে যে রবীন্দ্রনাথ মুখ্যত কবি, প্রভাত কুমার মূলত কথা সাহিত্যিক। রবীন্দ্রনাথের অধিকাংশ ছোট গল্প কল্পনাভূয়িষ্ঠ, প্রভাত কুমারের বাস্তব সত্যে নিষ্ঠাবান। এবার তার গল্পগুলো একটু একটু বলে দিচ্ছি। রসময়ী রসিকতা তার বিখ্যাত ছোট গল্প। কৌতুক কাহিনী, সহজ মার্জিত নির্মল হাস্যরসে ভরা। ছোট গল্পের সার্থক নিদর্শন। গল্পের শেষে আছে চমক। ক্ষেত্রমোহন ও রসময়ীর অসুখী দাম্পত্যের গল্প। তাদের দুজনের মধ্যে অনেক বয়সের ফারাক। রসময়ীর দাপুটে চরিত্র এই গল্পে ফুটে উঠেছে। যদিও তার নামে রস আছে, তবে লেখক মজা করে তাকে রৌদ্র রস বলেছেন। দাম্পত্য জীবনে অসুখী ক্ষেত্রমোহন আবার বিয়ে করতে চান। রসময়ীর জন্য তা বারবার ভেস্তে যায়। হঠাৎ রসময়ীর মৃত্যু হয়। রসময়ীর মৃত্যুর পর ক্ষেত্রমোহনের আবার উদ্যোগ বিয়ের জন্য, কিন্তু অশরীরী হয়ে রসময়ীর প্রেরিত চিঠি তার কাছে এসে হাজির হয়। সেই ভৌতিক চিঠিকে কেন্দ্র করে ক্ষেত্রমোহনের ভয় এবং তা থেকে হাস্যরসের উদ্রেক গল্পের মধ্যে। আর গল্পের শেষে চমক দিয়ে
আর কি জানা যায় যে চিঠিগুলো সত্যি ভৌতিক চিঠি ছিল, নাকি কেউ ঠাট্টা তামাশা করেছিল, নাকি রসময়ী নিজেই রসিকতা করেছিল। গল্পের শেষে সেটা জানা যায়। আর গল্পটির অসাধারণ রস নিষ্পত্তি হয়। ক্ষেত্রমোহনের চারিত্রিক অসঙ্গতি এই গল্পে তুলে ধরা হয়েছে। যদিও হাস্য কৌতুকময় গল্প, তবুও এখানে লেখক সমাজ সচেতনতার পরিচয় দিয়েছেন। তখনকার দিনে সমাজে যে বহু বিবাহ ছিল সেইটাকে তিনি তুলে ধরেছেন, বহু বিবাহের বিরোধিতা করেছেন এই গল্পের মধ্য দিয়ে। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় গল্প হচ্ছে আদরিণী, ভাবগভীর গল্প। জয়রাম মুক্তার ও তার কন্যাপ্রতিম হস্তিনী আদরিণীর গল্প। এই গল্প আমাদের শরৎচন্দ্রের লেখা মহেশ গল্পটির কথা মনে করিয়ে দেয়। মানব হৃদয়ের সঙ্গে মানবেতরও জীবের সম্বন্ধ। অর্থকষ্টে পড়ে অনিচ্ছা সত্ত্বেও আদরিণীকে বিক্রি করেন জয়রাম। বেদনাবোধে পীড়িত হন। আদরিণীও এই বিচ্ছেদ মানতে না পেরে মৃত্যুবরণ করে। আদরিণীকে হারিয়ে জয়রামের হাহাকার ও শোকে তারও মৃত্যু 2 মাস পরে। করুণ রসের গল্প, গল্পের শেষে করুণ রসের আর কি উদ্বেগ হয়েছে, যা পাঠকের চোখে জল আনে। বলবান জামাতা, এটাও হাস্যমধুর গল্প। নামকরণের মধ্যেই গল্পরস নিহিত। গল্পের প্রধান চরিত্র নলিনীকান্ত, সেই হচ্ছে জামাই। বিয়ের সময় চেহারা ছিল নরম কোমল, বিয়ের পরে সে বউকে রেখে চলে আসে। 2 বছর পর ব্যায়াম করে সে তার শরীরে পরিবর্তন করে, চেহারার পরিবর্তন করে, এবং যখন শ্বশুরবাড়ি যায় তখন তাকে কেউ চিনতে পারে না, আর সেও ভুল শ্বশুরবাড়িতে উঠে যায়। কিন্তু পরে যখন তার নিজের শ্বশুরের কাছে যায়, শ্বশুর তখন তাকে চিনতে না পেরে তাড়িয়ে দেয়। পরে ভুল বুঝতে পেরে তাকে আবার ফেরত নিয়ে আসে। এই নিয়ে একটা মজার গল্প, মধুর সমাপ্তি হয়, গল্পে কৌতুক রস আছে। আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আরেকটি আলোচিত গল্প হলো দেবী। অযৌক্তিক ধর্মবিশ্বাসের সূত্র ধরে জীবনে যে কত বড় মর্মান্তিক ট্র্যাজেডি সৃষ্টি হতে পারে তা গল্পটি পড়ে জানা যায়। এই গল্পে যে কাহিনীর কথা উল্লেখ আছে সেটা কিন্তু অনেক পুরনো সমাজ ব্যবস্থার কথা। শ্বশুর কালীকিঙ্কর স্বপ্নাদিষ্ট হয়ে পুত্রবধূ দয়াময়ীকে দেবী মনে করতে থাকেন, এবং ক্রমে ক্রমে দয়াময়ী যে দেবী সেটা রটে যায়। যখন অনেকে অসুস্থ হয়ে যায় তখন দয়াময়ীর কাছে আসে, এবং দেবীর কাছে সন্তানকে রেখে বা নিজেরা যখন রোগমুক্ত হয়ে যায় তখন দয়াময়ী যে সত্যি দেবী সেটা প্রমাণ হয়। স্বামী উমাপ্রসাদ এর তীব্র বিরোধিতা করে দয়াময়ীকে বাঁচাতে চায়, কিন্তু ক্রমে দয়াময়ীও নিজেকে দেবী ভাবতে থাকে। বাড়ির বংশধর দয়াময়ীর বড় স্নেহের খোকা উমাপ্রসাদের দাদার ছেলে যখন অসুস্থ হয়ে যায় তখন তার মায়ের কাতর অনুরোধেও বাড়িতে কিন্তু ডাক্তার আনানো হয় না। কালীকিঙ্কর বাবু এবং দয়াময়ী ভাবে যে তারাই তাদেরকে, দয়াময়ী তাকে বাঁচাতে পারবে, কিন্তু গল্পের শেষে দেখা যায় যে দয়াময়ী তাকে বাঁচাতে পারে না, এবং খোকার মৃত্যুর পরে দয়াময়ী এবং কালীকিঙ্করের ভ্রান্তি নিরসন হয় এবং দয়াময়ী আত্মহত্যা করে। গভীর বিশ্লেষণের অন্তর্দৃষ্টি পরিলক্ষিত হয় এই গল্পে। আর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই গল্পটি চলচ্চিত্রায়ন করেন। এরপর বলবো প্রণয় পরিণাম। বাল্য প্রণয়ের হাস্যমধুর কাহিনী। প্রভাত কুমারের অসাধারণ পরিবেশন নৈপুণ্য এই গল্পে দেখা যায়। এক কিশোর মনের প্রণয় চাঞ্চল্যকে কেন্দ্র করে হাস্যরস। বালিকা কুসুমলতা যখন 11 বর্ষীয়া হয়ে উঠল তখন মানিকলাল, যার বয়স ছিল 14 বছর, তাকে প্রণয় নিবেদন করল। তার চিত্তবৈকল্য দূর হলো যখন তার বাবা এই ঘটনা জানতে পেরে তার গালে তীব্র চপেটাঘাত করলেন। আর খোকার কাণ্ড গল্পটি স্বামী স্ত্রী ধর্মবিশ্বাসের বিরোধকে অবলম্বন করে
হরসুন্দর বাবু এবং পঙ্কজিনী স্বামী স্ত্রী, তাদেরকে কেন্দ্র করে গল্প। বিয়ে পাশ কয়েদি গল্পটা শরৎ ও তার স্ত্রী মোক্ষদার গল্প। জেলার ইন্দুভূষণ সান্যাল ও তার স্ত্রী মনোরমা তাদের বাড়িতে কাজ করতে আসে মোক্ষদা। পরে জানা যায় যে সে শরতের স্ত্রী। শরৎ হলো স্বদেশী ডাকাত, দেশ উদ্ধারের জন্য ডাকাতি করত, তাই লেখক তাকে স্বদেশী ডাকাত বলেছেন, আর তাই তার কয়েদ হয়েছিল, সেই নিয়ে গল্প। নিষিদ্ধ ফল। আদর্শবাদী রক্ষণশীল পিতার অবাস্তব আচরণ ও পুত্রের পত্নী প্রেমের তীব্র প্রকাশ এই গল্পে লক্ষ্য করা যায়। জীবনের স্বাভাবিকতাকে উদ্ভট বিধিনিষেধের মাধ্যমে অবরুদ্ধ করে কৃত্রিম উপায়ে নিয়ন্ত্রিত করার যে পরিণাম তা চিত্রিত হয়েছে এই গল্পে। রায় বাহাদুর তার ছেলের বিয়ে দেন, বাল্যবিবাহ মেনে তার ছেলের বিয়ে দেন। আর সামাজিক সমস্যা সমাধান নামে তিনি একটি বইও লেখেন, যেখানে তিনি বাল্যবিবাহের সপক্ষে ছিলেন, কিন্তু বাল্যবিবাহ দিলেও তিনি মনে করতেন যে একটা নির্দিষ্ট বয়সের পরেই ছেলে মেয়ের মিলন হওয়া উচিত। কিন্তু গল্পে দেখা যায় যে পুত্র পত্নী প্রেমে তার সেই নির্দেশ অমান্য করে আগেই তার সঙ্গে মিলিত হয় এবং রায় বাহাদুরের পরের আর কি ভুল ভাঙে। কাশীবাসিনী গল্পটিও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটু আলোচিত গল্প। গল্পের সূচনায় কাশী প্রত্যাগত এক মহিলার আকস্মিক আগমন, স্টেশন মাস্টার গিরীন্দ্র মালতী নববিবাহিত সংসারে। কাশীবাসিনী মালতীর মধ্যে সখ্যতা, গিরীন্দ্র স্বাভাবিক অবস্থায় অচেনা রমণীর প্রতি সন্দেহ, আবার নেশাগ্রস্ত অবস্থায় রমণীকে থাকতে বলা। কাশীবাসিনী চলে যাওয়া, মালতীর গয়নার বাক্স হারানো, আবার কাশীবাসিনীর ফিরে আসা, মালতীর মায়ের স্বরূপ উদ্ঘাটন। রহস্যে ঢাকা কাশীবাসিনীর চরিত্র মাধুর্য, স্নেহময়, রসস্নিগ্ধ হয়েছে। প্রচলিত সংস্কার এবং ধর্মবিশ্বাসের মূলে তির্যক অথচ বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির পরিচয় এই গল্পে। আর ইউরোপের পটভূমিতে লেখা প্রভাত কুমারের গল্প ফুলের মূল্য ও মাতৃহীন, অচেনা অদেখা চরিত্র বাঙালির কাছে চেনা হয়ে ধরা দিয়েছে। বিদেশের পটভূমিতে রচিত গল্প হলো মাতৃহীন, পৃথিবীর দুই প্রান্তে দুটো মানুষের মধ্যে মানবিক বন্ধন। প্রভাত কুমারের রচনা স্বাতন্ত্র্য বহন করে এই গল্প। আর ফুলের মূল্য, ছেলে ও ভাইয়ের জন্য জননী ও বোন, যার নাম ম্যাগি, তার উৎকণ্ঠা ব্যাকুল হৃদয়ের গল্প। দরিদ্র ইংরেজ পরিবার, বাড়ির ছেলে এসেছে ভারতে ব্রিটেনের সাম্রাজ্য রক্ষী বাহিনীর চাকরি নিয়ে। দীর্ঘদিন ছেলের সংবাদ না পেয়ে জননী ব্যাকুল। ভারতীয় এক যুবকের সঙ্গে ম্যাগির আলাপ, জননীর সান্ত্বনার জন্য তাকে মিথ্যে বলা যে তার পুত্র জীবিত আছে। কিন্তু বোন ম্যাগি জানতে পারে যে তার ভাই আর নেই। যখন ভারতীয় যুবকটি দেশে ফিরে আসে তখন বোন তার হাতে শিলিং দিয়ে বলে যে তার মৃত ভাইয়ের সমাধিতে সে যেন কিছু ফুল কিনে দেয়। এক বালিকার করুণ হৃদয়ের আরতি, বোনের ভাইয়ের প্রতি ভালোবাসা, চিন্তা, উদ্বেগ, যা দেশকালের ঊর্ধ্বে। মৃত ভাইয়ের উদ্দেশ্যে বোনের সামান্য কিছু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, যেটা অসামান্য মাত্রা পেয়েছে। আর কুড়ানো মেয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রথম গল্প। কুলীন ব্রাহ্মণের অকালে বহুবিবাহের প্রতি দুর্বলতা। এখানে শ্বশুর সীতানাথের গয়নার প্রতি লোভ, গয়নার জন্য বুড়ো বয়সে আবার বিয়ের বাসনা, আর তার ছেলের বউ মারা যাবার পরেও গয়না তার বউয়ের পিতৃগৃহ থেকে গয়না আনয়ন, নাতনির ভবিষ্যতের কথা না ভেবে, এইগুলো আর কি তুলে ধরা হয়েছে। তাহলে যখন তোমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প পড়বে তখন তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পের বৈশিষ্ট্য কী, আর কী কারণে তিনি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য ছোট গল্পকার হয়ে আছেন। আর কোনো গল্পকারকে জানতে গেলে তার অনেক লেখা পড়তে হবে, তাহলেই তোমরা তার সাহিত্যকর্মকে ভালোভাবে বুঝতে পারবে।
তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগে, উপকারে লাগে, তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যারা তোমরা বাংলা সাহিত্য ভালোবাসো, বাংলা সাহিত্য নিয়ে পড়ছো বা পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে পড়বে, তাদের কিন্তু ছোট গল্প পড়তে হবে এবং প্রভাত কুমারের লেখা কিন্তু তাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কেমন ভিডিওটা লাগলো সেটা অবশ্যই আমাকে তোমাদের মতামত কিন্তু জানিও। তাহলে এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।